সুমহান ভারতের প্রাচীন কিন্তু চিরায়ত সংস্কৃতির ভিত্তি এই বেদ, যার মানে জ্ঞান। বিদ ধাতু থেকে এর উৎপত্তি। এবং জ্ঞান মানে কোন জ্ঞান? অজানাকে জানার, অচেনাকে চেনার এবং প্রকৃতি এবং পরমের যে মিলনের জ্ঞান, সেই জ্ঞানের চর্চাই হয়েছে বেদের প্রতিটা ছত্রে ছত্রে। জওহরলাল নেহরু, পণ্ডিত জওহরলাল নেহরু প্রকৃতই বলেছেন যে যখন ইউরোপীয় সভ্যতা যারা আজকে ক্ষমতা, অর্থ সবকিছু দম্ভ করে, তখন তারা বনচারী, অরণ্যচারী ছিল, কাঁচা মাংস চিবিয়ে খেত। তখন আমাদের এই ভারতবর্ষের পবিত্র ভূমিতে সামগান রচিত হয়েছে, বেদগান রচিত হয়েছে, বেদের মন্ত্রধ্বনি হয়েছে। এবং তারা সেই পর্ণকুটিরে থেকে প্রকৃতি, পরম এবং তার সঙ্গে নিজের জীবনকে, জীবনবোধকে সম্মিলিত করার চেষ্টা করেছে। এবং শুধু তাই নয়, নিজেদের জীবনের সঙ্গে যে কসমিক এনার্জির যে অ্যালাইনমেন্ট, যেটা নিয়ে আমাদের গুরুমন্ত্র কালচারাল সোসাইটি বিভিন্নভাবে গবেষণামূলক কাজ করে চলেছে, আপনারা অনেকেই তার শরীর। তো সেই বেদ গান, বেদ মন্ত্র আমাদের জীবনচর্যাকে আলোকিত করেছে, আলোড়িত করেছে। তো সেই বেদের পবিত্র ধ্বনিতে আমাদের এই সভাগৃহ আজকে আরো পবিত্রতর হলো। আমরা নিজেদেরকে অত্যন্ত পবিত্র মনে করছি এবং আপনারাও নিশ্চয়ই তাই। তো এই কসমিক এন্টিটি যেটা এক্সপ্লোর করা বা যেটাকে খোঁজা প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে আমাদের চলছে, এবং আমরা সেই কসমিক এন্টিটির সঙ্গে যে একাত্মতা বোধের শিক্ষা, সেটাই পাচ্ছি গুরুমন্ত্রে বিভিন্ন কোর্সের মাধ্যমে। এবং শ্রীমতী পল্লবী বসু দত্ত তার জ্ঞান, মেধা, পাণ্ডিত্য এবং তার আন্তরিকতা সমস্ত কিছু উজাড় করে দিচ্ছেন যারা এই সংস্পর্শে এসেছেন তাদের জন্য। এরপরে আমরা যে সংগঠনকে ঘিরে আমাদের এত চাওয়া পাওয়া, প্রত্যাশা, এত আনন্দ আজকের এই শুভ দিনে, সেই সংগঠন সম্বন্ধে দু একটা কথা বলি আপনাদের কাছে। একটি জনপ্রিয় বাংলা চলচ্চিত্র, তার একটি গান খুব পপুলারিটি ছিল এক সময়, অবশ্যই এখনকার দিনে একটু শোনে কিনা জানি না। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, সেই চাঁদের পাহাড় দেখতে পাবো। তো এই গানটি কিন্তু ভীষণ অর্থব্যঞ্জক, কারণ স্বার্থপর এই পৃথিবীতে মানুষ আজকে শুধু বাঁচে নিজের জন্য। কিন্তু না, নিজের জন্য বাঁচা ঠিক আছে, সেটা তো একদম দরকার, ঠিক। নিজেকে ভালো রাখা, নিজেকে আরো ভালো রাখা, তার জন্য তো আমাদের লড়াই নিরন্তর চলছে। কিন্তু এই বাঁচার সাথে সাথে আমরা একটু অন্যকে নিয়ে বাঁচতে শিখি না, যেটা এতদিন ধরে ঠাকুর, মা, স্বামীজি আমাদের শিখিয়ে গেছেন তার বিভিন্ন বাণীর মধ্যে দিয়ে, বিভিন্ন জীবন চর্যার মধ্যে দিয়ে। এই মহৎ আদর্শকে মাথায় রেখে আজ থেকে 31 বছর, হ্যাঁ আমি সময়টা আবার রিপিট করছি, 31 ইয়ার্স ব্যাক, যখন সুকুমার বসু, শ্রদ্ধেয় প্রয়াত সুকুমার বসু, তিনি একটি মহিরুহের বীজ স্থাপন করেছিলেন শুধু মানব কল্যাণকে সামনে রেখে। তো সেই মহিরুহ এখনো মহিরুহ হয়ে উঠেছে কিনা জানি না, কিন্তু সেই বীজটি শিশু চারা গাছ সেই অবস্থা থেকে একটু বড় গাছে হয়তো রূপান্তরিত হয়েছে। তার ডালে নানান পাখি আশ্রয় নিতে শুরু করেছে এবং সে আমাদের অক্সিজেন, ছায়া দিয়ে সমৃদ্ধ হচ্ছে। আমাদের প্রত্যাশা প্রচুর, কিন্তু সবসময় প্রত্যাশা আমাদের যে সাধ্য তার সঙ্গে ম্যাচ করে, সেটা আমরা সবাই জানি। কিন্তু আমাদের এই যে এখন একটা কর্পোরেট ওয়ার্ল্ডে কথা প্রচলিত আছে না, ব্র্যান্ড ভ্যালু, যেটা আমরা সবাই জানি, একটা বড় কোম্পানি তার একটা ব্র্যান্ড ভ্যালু থাকে, গুডউইল থাকে। তা আমাদের গুরুমন্ত্রে কিন্তু কিচ্ছু নেই। শুধু আমাদের ব্র্যান্ড ভ্যালু কি? ব্র্যান্ড ভ্যালু হচ্ছে আন্তরিকতা, সেবা, মমতা, করুণা, এবং যে বিদ্যা লুপ্ত প্রায় আজকে, বিশেষ করে পশ্চিমবঙ্গের বুকে, সেই বিদ্যার পুনরুদ্ধার করা কিছুটা হলেও সক্রিয় একটা প্রচেষ্টা। এবং যেটা সাধারণের জীবনশৈলী, জীবন চর্যার মধ্যে এই বিদ্যার একাংশ প্রতিফলিত হলে আমাদের জীবন বোধ বদলে যাবে। আমাদের বেঁচে থাকার মানে আমরা নতুন করে খুঁজে পাবো। আমরা শুধু আর আমাদের জন্য বাঁচবো না, বাঁচবো সবাইয়ের জন্য, প্রত্যেকে আমরা পরের তরে। তো যাই হোক, পুণ্যবান শ্রী সুকুমার বসু আমাদের পরম শ্রদ্ধেয়, তিনি আজ এই শরীরে নেই, কিন্তু তার আশীর্বাদ অলক্ষ্যে আমাদের এই সেবা কর্মে ভীষণভাবে অনুপ্রাণিত করছে। তো ঝড় ঝঞ্ঝা প্রচুর এসেছে, 31টা বছর মহাকালের কালস্রোতে এমন কিছু ব্যাপার নয়। কিন্তু আমরা যদি একটা ছোট সংগঠনের পক্ষে দেখি, এই 31 বছর কম কথা নয়। তার মধ্যে সুকুমার বাবু নিজে অসুস্থ হয়েছেন, দীর্ঘদিন শয্যাশায়ী থেকেছেন, কিন্তু মানব কল্যাণের যে বীজটি তিনি বপন করেছিলেন, সেটি কিন্তু তার নিরন্তর সেবা প্রবাহ কোনোদিনও থেমে থাকে। তিনি অসুস্থ অবস্থায় যখন শয্যাশায়ী, ওঠার ক্ষমতা নেই, তখনও তিনি টেলিফোনের দ্বারা যদি কেউ কোনো সমস্যা জানাতো, সঙ্গে সঙ্গে তিনি তার ব্যবস্থা করার চেষ্টা করেন। এবং সেই মহৎ যে সত্তা, প্রাণ সত্তা, আজকে গুরুমন্ত্র কালচারাল সোসাইটির প্রতিটা কর্মধারায় প্রকাশিত হচ্ছে। এবং পল্লবীর কাঁধে সেই গুরুমন্ত্রের দায়িত্ব, গুরুদায়িত্ব এসে পড়েছে। এবং আশা করব
তার সুযোগ্য পরিচালনায় এই গুরুমন্ত্র ক্রমশ পল্লবিত হয়ে ওঠে। এখন আমরা তারই কিছুটা ঝলক দেখব, আমাদের পুরোনো দিনের কিছু কর্মকাণ্ড এবং ভবিষ্যতে আমরা কি করতে চলেছি তার একটি রূপরেখা। আপনারা সবাই এগিয়ে আসুন। এই সংগঠনের ব্র্যান্ড ভ্যালুর কথা বলছিলাম। এই সংগঠনের ব্র্যান্ড ভ্যালু একমাত্র আমাদের সেবা, ত্যাগ এবং মানুষের প্রতি ভালোবাসা। আর আমাদের প্রত্যেকটা কর্পোরেট ওয়ার্ল্ডে, প্রত্যেকটা কর্পোরেট ইনস্টিটিউটে একজন করে সিইও থাকে, চিফ এক্সিকিউটিভ অফিসার। তা আমাদের সেই সিইও হচ্ছেন ঠাকুর এবং মা দুজন, যৌথ সম্পত্তি তাদের। আমরা কেবলমাত্র তার অনুচর বা কর্মচারী নয়, আপনাদের প্রত্যেকেই তাই। আমাদের যে জীবনচর্যা, জীবনবোধ তাদের মহৎ আদর্শের দ্বারা পরিচালিত হোক এবং আমরা এখন দেখব তারই একটি স্ফুরণ পল্লবী বক্তব্যের মাধ্যমে এবং অডিও বিষয়ের মাধ্যমে। ধন্যবাদ। নমস্কার। এতক্ষণ শ্রদ্ধেয় অনুষ্ঠান সঞ্চালক মহাশয় সবকিছুই বলেছেন মোটামুটি আমাদের গুরুমন্ত্র পরিচিতি, কিন্তু আজকে গুরুমন্ত্র পরিচিতির দায়িত্ব আমার কাছে এসছে কারণ বিগত 4 বছরে যারা নতুন গুরুমন্ত্র কালচারাল সোসাইটির সঙ্গে যুক্ত হয়েছেন তাদের অনেকেরই জিজ্ঞাসা গুরুমন্ত্রের একদম প্রারম্ভিক সূচনা কিভাবে হলো ইত্যাদি। তো অত বিস্তারে আমি বলতে সময়ও নেই আর বলে লাভও নেই এই মুহূর্তে। তো কিন্তু আমি যাকে এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে আমাদের পর্দায়, তিনি হচ্ছেন শ্রদ্ধেয় সুকুমার বসু। অবশ্যই আমি স্বর্গীয় শব্দটা ওনার জন্য ব্যবহার করতে পছন্দ করি না, কারণ স্বর্গ থাকলেই নরক আছে, স্বর্গ থাকলেই আবার মানে জগতে ফিরে আসার ব্যাপার আছে। শীর্ণে পূর্ণিয়া মার্তিয়া লোকাম বিশান্তি। কাজেই যিনি কিনা কালোত্তর বা কালান্তর কোথাও আছেন বলে আমি ভাবতে ভালোবাসি, ঠাকুর মায়ের কাছে আছেন। যারা ঠাকুর মায়ের কাছে অর্থাৎ যার যার ইষ্টের কাছে চলে যান তাদের আর ফিরতে হয় না। তার প্রমাণ পেয়েছিলাম তিনি যখন শেষ শ্বাস ফেলেছিলেন, তার মুখে একটাই জড়ানো জীব তখন জড়িয়ে গেছে, সেই সময় তার একটাই শেষ কথা বেরিয়েছিল, জয় রাম কৃষ্ণ জয় মা। সুতরাং ভাবতে আমাদের অসুবিধে নেই যে ওনার এখন স্বর্গলাভের কোনো প্রশ্ন নেই। কাজে যিনি ঠাকুর মায়ের চরণে স্থান পেয়েছেন নিশ্চয়ই তার স্বর্গলাভ হয়েছে বলে অন্তত আমি বিশ্বাস করি না। তা এখন কথা হচ্ছে 1993 সালে এই গুরুমন্ত্র কালচারাল সোসাইটি এই নামকরণটি দিয়ে তিনি এই সংস্থা প্রথম শুরু করেন। কারণ তাকে আমি ছোট থেকে দেখছিলাম যে তার এরকম একটা অদ্ভুত ভাবে, ওটা তার জানি না কি ব্যাপার, একটা প্যাশন বা কিছু একটা ছিল আর কি। সবসময় দেখতাম যে তিনি শুধু তার মনটা বাইরের দিকে, কিসের জন্য, যদি কারো উপকারে আসা যায়, উপকার ইন দ্য সেন্স সেবায় আসা যায়। বাড়িতে ফিরতে হঠাৎ দেরি, কেন দেরি হলো, তখন তো মোবাইল ছিল না, যে রাস্তায় অমুকের বিপদ হয়েছিল, অচেনা ব্যক্তি, তাকে হসপিটালে পৌঁছতে গিয়েছিলাম, কি কারো অমুক হয়েছিল, তাকে তার বাড়ি পৌঁছে দিয়ে চলে আসলাম। এইরকমই তার জীবনযাত্রা আমরা ছোট থেকে মানে আমি দেখে আসছি। কাজে তার যে এরকম সবসময় একটা ভাবনা ছিল কিছু মানুষের জন্য করতে হবে, তো সেই বীজটা আমি ছোট থেকে দেখেছি, ওনার কাছ থেকে শুনছি। এবং ঠাকুরমা স্বামীজির ভাবধারাতেই আমার পরিবারের পুরো গঠন। আমার মাতৃদেবীও এখানে অবস্থান মানে এই মুহূর্তে বসে আছেন, তার সামনেই বলছি। পিতামাতার কাছে সেবার ভাবটা অসম্ভবভাবে আমি ছোটবেলার থেকে দেখতে পাচ্ছি। তৎসঙ্গে ঠাকুরমা স্বামীজি তো রয়েইছেন। তো এইবার 1993 সালে তিনি হঠাৎ মনে করলেন, এমন কিছু ঘটনা সংযোগ হয়েছিল, একজন মহাত্মা ব্রহ্মচারীজি, শ্রীমৎ নবব্রত ব্রহ্মচারীজির সান্নিধ্যে আমি শৈশব থেকে এসেছি, ওনার ভাগবত প্রবচন শুনেছি ইত্যাদি দীর্ঘ বহুদিন ধরে। তো ওনাকে ওনার সান্নিধ্যে আসার পর ওনার মুখে এত সুন্দর ভাগবত প্রবচন ইত্যাদি দেখে তখনই বাবার মনে একটা প্রেরণা কাজ করলো যে এইভাবে আমাদের ভারতীয় সংস্কৃতি, ভারতীয় অধ্যাত্মকে যদি ছড়িয়ে দেওয়া যায়, মানুষের কাছে কাছে পৌঁছে দেওয়া যায়, কারণ এগুলো তার প্রাণের চাওয়া ছিল। একজন হঠাৎ গুরুজন ব্যক্তি এরকম প্রতিভাশালী, তৎসঙ্গে এত জ্ঞানী, তাকে পেয়ে তার মনে আরো যেন উৎসাহ বাড়ে।
আর তখনই তিনি এই ছড়িয়ে ছিটিয়ে থাকা তার ব্যক্তিগত কর্মশৈলীগুলোকে এক জায়গায় গুটিয়ে আনার জন্য একটা সাংগঠনিক চেহারা দেওয়ার চেষ্টা করেন। যদিও কোনো সেরকম সদস্য নেই, এখনো পর্যন্ত সেইভাবে সদস্য নেই যে একটা মান্থলি মাসিক কেউ চাঁদা দেবেন বা কোনো কিছু, এরকম কোনো ব্যবস্থা এখানে আজকের ডেট পর্যন্ত কিন্তু নেই। যেটাই হয়ে আসছে সম্পূর্ণ ব্যক্তিগত, নিজেদের সোপার্জিত অর্থ দিয়ে আমার পিতামাতা এই সেবা কাজ করে গেছেন। গুরুমন্ত্র কালচারাল সোসাইটি নামটা ব্যবহার করে সেখানে কোনোভাবেই সুকুমার বসু বা রীনা বসুর নাম সামনে আসেনি, এসেছে গুরুমন্ত্র কালচারাল সোসাইটির নামটা। কেন এই গুরুমন্ত্র বলতে আমাকে অনেকে জিজ্ঞাসা করেন, গুরুমন্ত্র আপনাদের সোসাইটিতে কি কোনো মন্ত্র দীক্ষার ব্যাপার আছে? না, নেই। গুরু অর্থে যিনি অন্ধকার থেকে আলোতে নিয়ে যান, আমরা একদম অজ্ঞানতায় পড়ে আছি, মানে নিজেদের জানি না, মানুষ স্তরে আমরা কেমন, আমরা আধ্যাত্মিক স্তরে কেমন সেটা তো অনেক উচ্চ ব্যাপার, আমরা মানবিক স্তরে কেমন সেটাও আমরা হারিয়ে ফেলছি আস্তে আস্তে নিজেদের বোধকে। তো সেই জায়গায় আমাদের আলোকিত করবার যে বিদ্যা, অর্থাৎ আমাদের প্রাচীন শাস্ত্র, গীতা, উপনিষদ, ভাগবত তথা তন্ত্রশাস্ত্রের বিভিন্ন রকম প্রাচীন শাস্ত্রের যে মূল বিষয়বস্তু, যে নিজেকে জানো, সমস্ত শাস্ত্রের একটাই কথা, নিজেকে জানো। এনলাইটেনমেন্ট বলে সেরকম কিছু আলাদা কোনো ব্যাপার নেই, এনলাইটেন্ড হওয়া মানে কিচ্ছু না। আমি ভুলে গেছি নিজেকে, শুধু নিজেকে মনে করা আসলে আমার স্বভাবটা কি, আমি আমার নিজস্ব স্বভাবকে ভুলে আছি, সেই স্বভাবকে ফিরে পাওয়া। এই জন্য যে প্রচেষ্টা, সে প্রচেষ্টা একাধারে যেমন মানুষের সেবা এবং তার পাশাপাশি এই সকল বিদ্যা চর্চা। তার জানি না কেন শৈশব থেকে যেহেতু আমার একটা অত্যন্ত ভালোবাসার জায়গা ছিল প্রাচীন শাস্ত্র, এবং তার প্রেরণার কারণ হচ্ছেন স্বামী বিবেকানন্দ। স্বামী যে বেদান্ত চর্চা করেছেন, বেদান্ত প্রচার করেছেন, আমি বেদান্তে কি আছে আমি জানি না, বেদান্ত গায়ে মাখে না মাথায় দেয় আমি জানি না, কিন্তু যেহেতু স্বামী যে বেদান্ত প্রচার করেছেন, তাহলে বেদান্তকে বুঝতে আমাকে ছোট থেকে একটা প্রেরণা সঞ্চার হয়েছিল, যখন বেদান্তের জানি না। তো ওই চাওয়াটা আস্তে আস্তে যখন বড় হয়েছে, নিজের পড়াশোনার বিষয়ও সেরকম নির্বাচন করে ওই জিনিসের মধ্যে থাকার অদম্য একটা ভেতর থেকে প্রেরণা, সেটা কোনো ব্যক্তিগত আনন্দই বলি যাই বলি, ওইভাবেই জীবন চলেছে। চলতে চলতে বাবার যে সমস্ত ইচ্ছাগুলো ছিল এবং তিনি যে ধরনের কাজ করতেন, যে শিশুদের পড়াশোনার দিকটা দেখা, বা যারা কিনা অসুস্থ অথচ ঠিক মতন চিকিৎসার সুযোগ পাচ্ছেন না অর্থকরী সংস্থানের একটু সমস্যার জন্য, তাদেরকে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করিয়ে দেওয়া, যাদের বইপত্র নেই সেসব বাচ্চাদেরকে বই পৌঁছে দেওয়া ইত্যাদি, এই ধরনের যাকে এডুকেশন রিলেটেড ব্যাপার, পড়াশোনা সংক্রান্ত। তার পাশাপাশি নিজেদের বোধকে উন্নতির দিকে নিয়ে যাওয়া, অর্থাৎ আমাদের প্রাচীন শাস্ত্র নিয়ে পড়াশোনা। এই দুটোকে নিয়েই তার যা যা কর্মকাণ্ড ছিল খুব সংক্ষিপ্ত। বাবা সবসময় বলতেন, কোয়ান্টিটির দিকে নজর দিবি না, কোয়ালিটির দিকে নজর দিবি। একটা কাজ করবি সম্পূর্ণতা দিয়ে করবি, ভালোবাসা এবং শ্রদ্ধা দিয়ে করবি, ব্যাস। কোয়ান্টিটি দিয়ে কিচ্ছু হয় না, কোয়ালিটিটাই সব। কাজে সেই জিনিসটা, এই যে একটু আগে ওই আমরা শুনছিলাম আমাদের মূলধন কি সংস্থার, আন্তরিকতা, ভালোবাসা, ত্যাগ ইত্যাদি, সব থেকে বড় যে জিনিসটা আমাদের, সেটা হচ্ছে অথেন্টিসিটি। আমি মনে যা মুখে যদি আলাদা হয়ে যাই, সবাইকে ফাঁকি দিতে পারি, ঠাকুরকে দিতে পারবো না। তো সেই জন্য অথেন্টিসিটিটাই হচ্ছে আমাদের গুরুমন্ত্রের কালচারাল সোসাইটির মূলধন আমি মনে করি। তো সেজন্য যতটা সম্ভব হচ্ছে এখনো ঠাকুরের কৃপায় মনে প্রাণে অথেন্টিক থেকে ঠাকুরের পূজা হচ্ছে মনে করে আমাদের কর্মধারা চলছে, এবং আমাদের এই কর্মধারার অংশ হচ্ছে বিভিন্ন স্থানে দুর্গাপূজা, আমাদের সব বন্ধু সংগঠন বিবেকানন্দ পাঠচক্র, তাদের সঙ্গে এই যে ছবিগুলো দেখা যাচ্ছে, বিবেকানন্দ পাঠচক্র এবং গুরুমন্ত্র কালচারাল সোসাইটি একসঙ্গে এই ধরনের কাজগুলো, সেবামূলক কাজগুলো করে থাকেন। কারণ সত্যি কথাই আমাদের লোকবল নেই, আমরা ওইভাবে একা কিছু কাজ করতে পারবো না, দুটো সংগঠন মিলে কাজ করলে আমাদের শক্তি বাড়ে। তো সেই জন্য সেবামূলক কাজ আমরা সবসময় দুই সংগঠন মিলে একসাথে করি। আর যা কিছু বিদ্যা সংক্রান্ত কাজ,
অর্থাৎ এই শাস্ত্রীয় বিদ্যা সংক্রান্ত কাজ, সেগুলো গুরুমন্ত্র কালচারাল সোসাইটি করে যাচ্ছে। এবং আগে কোভিডের আগে সেটি অফলাইনেই হতো, বাড়িতে মাসে হয়তো একটা দুটো ওয়ার্কশপ হতো। এবং বেদান্তের ক্লাস শুরু হয়েছিল ওই পবিত্রবাবু, যিনি কিনা প্রাণারাম চ্যানেল থেকে এসেছেন, তিনি প্রাণারাম চ্যানেলের প্রোপাইটার, এবং তিনি প্রথম আমাকে বেদান্ত ক্লাস করবার জন্য ভীষণ অনুরোধ করেছিলেন। তাকে দিয়ে বলতে পারেন ব্যক্তিগতভাবে আলাদা করে বেদান্ত পড়ানো শুরু হয়েছিল। এবং আস্তে 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 কোভিড এসে যায়। কোভিডের সময় সব বিচ্ছিন্ন হয়ে পড়ি। তখন কি হলো, 2020 থেকে আচমকা, কোনো নিজেদের মধ্যে যে খুব প্ল্যানিং ছিল বা কিছু তা নয়, মানুষ যখন বিধ্বস্ত মানসিকভাবে, আর ওই ততদিনে অনেক মানুষ আমার কাছে এসে পড়েছেন বেদান্ত ক্লাসের থ্রুতে, বা এই যে অনুষ্ঠান প্রবচনে যাই সেই থ্রুতে অনেক মানুষের সঙ্গে আমি কাছাকাছি এসে পড়েছি। তাদের সঙ্গে কথোপকথনে বুঝতে পারছি তারা ভীষণ ভীষণ টেনশনে আছেন, ভয়ে আছেন, এরকম একটা পরিস্থিতি। তখন কি একটা মনে হলো, ভেতর থেকে প্রেরণা এলো যে অনলাইনে এনাদের সাথে কথা বলি অন্তত সপ্তাহে 3 দিন করে, তাহলে এনাদের মনটা ভালো থাকবে, ভয়ে ওনারা এত বিক্ষিপ্ত হয়ে যাবেন না। তখন ওনারাই আমাকে আবার তখন বলেন, আমরা এরকম বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কথা না শুনে বরং একটা করে স্টাডি ক্লাসের মধ্যে দিয়ে পড়াশোনা শুরু করি। সেই প্রথম শ্রীমদ্ ভগবত গীতা আমরা অনলাইনে পড়া শুরু করেছিলাম 2020-তে। সেই অনলাইনে পড়াশোনার ধারা আমাদের আজও চলছে, এবং সেটা শুধু শ্রীমদ্ ভগবত গীতাতে থেমে থাকেনি। শ্রীমদ্ ভগবত গীতা হয়েছে, বেদান্তের প্রায় সমস্ত, যেগুলো একদম বিগিনার্সদের জন্য যে সমস্ত গ্রন্থ, প্রায় সবকটাই আমাদের হয়ে গেছে। এই সম্প্রতি দৃগ্দৃশ্য বিবেকও আমাদের হয়ে গেল, এখন শ্রীরামকৃষ্ণ কথামৃত চলছে। এইভাবে আমাদের একটার পর একটা, ওনারাই বলেন যে এই বিষয় নিয়ে আমাদের ক্লাস যদি হয় ভালো হয়, ওনারাই আমাকে সাজেস্ট করেন, আমি চেষ্টা করি মাত্র। কিছুই না, ঈশ্বরীয় কথায় আমরা পরস্পরকে স্নান করাই, আমি স্নাত হই, সবাইকে স্নান করাই, এবং ঈশ্বরের কৃপায় আমরা পরস্পরে মিলেমিশে হাত ধরে আজকে এক অদ্ভুত সুন্দর গুরুমন্ত্র পরিবার তৈরি হয়েছে। কাজে গুরু মন্ত্র মানে না ত্রায়তে, মনকে ত্রাণ করে, মানে চঞ্চলতা থেকে নিয়ন্ত্রণে আনে, সেইটি আমাদের উদ্দেশ্য। বিভিন্ন ধ্যানের ওয়ার্কশপও হয়ে থাকে, ইত্যাদির মাধ্যমে আমরা মিলেমিশে চলছি। বিভিন্ন সেবামূলক কাজে আমরা সবাই মিলেই তখন হাত লাগাই, সবাই মিলেই আমরা আমাদের ব্যক্তিগত অনুদানে এই সেবা কাজগুলো হয়ে থাকে। আর বিবেকানন্দ পাঠচক্রের সাথে মিলে আমরা সব বাইরের সেবা কাজগুলো করে থাকি। আজকে আমরা আমার বক্তব্য আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে, প্রণাম জানিয়ে এখানে শেষ করছি। আমরা এতক্ষণ ধরে শুনছিলাম ছোট্ট অথচ একটা প্রাণবন্ত উপস্থাপনার মাধ্যমে গুরুমন্ত্রের বিভিন্ন কর্মকাণ্ড। একটি ছোট প্রতিষ্ঠানের পক্ষ থেকে এত ধরনের কাজ সত্যি ঠাকুর মা স্বামীজির কৃপা ছাড়া কোনোদিনই করা সম্ভব নয়। তারা আমাদের যেভাবে চালাচ্ছেন আমরা সেভাবেই চলছি। এবং সব থেকে বড় কথা, আমাদের বেলুড় মঠে যিনি সংঘ জননী, সেই মা শারদা, তাকেও আমরা আমাদের জীবনে এমনভাবে জড়িয়ে নিয়েছি, কতটুকু পেরেছি জানি না, চেষ্টা করছি। তো তিনি সবসময় অনুপ্রেরণা দিচ্ছেন, স্নেহ দিচ্ছেন, কৃপা বর্ষণ করছেন, তার প্রমাণ আমাদের জীবনচর্যার মধ্যে দিয়ে, জীবন বোধের মধ্যে দিয়ে বহুবার আমরা পেয়েছি। আমি আগেই বলেছি যে ঠাকুর মা স্বামীজি আমাদের জীবনের এবং তথাই গুরুমন্ত্র কালচারাল সোসাইটির ভর কেন্দ্র সমূহ। তো তার দেখানো শিক্ষা বা তাদের দেখানো শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা সমাজের জন্য ভালো কিছু করব, সবাইকে নিয়ে চলবো, সবাইকে নিয়ে থাকবো। এবং তার সঙ্গে সঙ্গে যে প্রাচীন ভারতীয় সনাতন সংস্কৃতি রয়েছে, যেটা আজকে নানান কারণে ডুবতে বসেছে। আমরা বাঙালিরা, কিছু মনে করবেন না, আমি কাউকে আলাদা করে ব্লেম করছি না, কিন্তু আমরাই যেন একটা আত্মঘাতী ডিসিশন নিচ্ছি সবসময়, আমাদের প্রাচীন সংস্কৃতিকে নিন্দা, তাকে নিয়ে বিভিন্ন ব্যঙ্গ বিদ্রুপ করা, এবং নিজের মূল বা শিকড়টাকে উপড়ে নিয়ে সমস্ত কিছু ভুলে গিয়ে, অতীত ভুলে গিয়ে আমরা আজকে বিজ্ঞান চর্চায় মেতেছি। তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি সবসময় একটা কথা বলি যে আমরা যখন চাঁদেও যেতে পারি, মহাকাশেও যেতে পারি, যাচ্ছিও, আমি বাড়ির ছাদেও যেতে পারি, কিন্তু আমাকে তো একতলার সিঁড়িতে আগে পাটা দিতে হবে। তো সেই প্রাচীন গ্রন্থ বেদ,
উপনিষদ বা অন্যান্য সমস্ত শাস্ত্রীয় গ্রন্থাবলী আমাদের এই শিক্ষাই দেয় যে আমরা আমাদের প্রাচীনকে কোনোদিনও ভুলবো না, সনাতনকে ভুলবো না। সেই চিরায়ত সংস্কৃতির ধারা আমাদের রক্তে প্রবাহিত হচ্ছে, কিন্তু আমরা ভুলে গেছি। ঠিক ঠাকুর যেরকম ভাবে উদাহরণ দিচ্ছেন, এটি কাঁচের লণ্ঠন জ্বলছে, কিন্তু তার উপরে এতটাই ধূসকালি পড়ে গেছে যে আলোটা বাইরে আসছে। আমাদের ভেতরে অন্তরাত্মার মধ্যে সেই বোধ সবসময় জাগ্রত রয়েছে। নিজের উপরে বিশ্বাস হারানো পাপ, স্বামীজি বারবার বলছেন আমাদের, কিন্তু তা সত্ত্বেও আমরা বিশ্বাস হারিয়ে ফেলি। এই যে করোনা কালের কথা পল্লবী বলে গেলেন, সেখানে আমরা দেখেছি মানুষের কি অসহায়তা, এবং সব থেকে বড় কথা মানসিক দৈন্য, মানসিক দূষণ। প্রদূষণ তো আছে, অ্যাটমসফিয়ারিক দূষণ আছে, পলিউশন আছে, কিন্তু মানুষের মনটাই এত পলিউট হয়ে গিয়েছিল যে সন্তান নিজের বাবাকে বিশ্বাস করতে পারছে না যে তোমার থেকে আমার যদি রোগ হয়। মা নিজের বাচ্চাকে দূরে রেখে দিচ্ছে যদি আমার রোগ হয়। প্রত্যেকটি প্রাণের মধ্যে এই স্বার্থপরতার বীজটা কিন্তু কতখানি গভীরভাবে নিহিত রয়েছে আমরা তখন বুঝতে পেরেছিলাম। তাহলে এই যে এখান থেকে উত্তরণের ধারাটা, অথচ যদি আমরা স্বামীজি জীবনচর্যা দেখি, তিনি বারবার সমস্ত ধরনের যেগুলো কন্টামিনেটেড ডিজিজ বলা হয় সেই ধরনের রোগীকেও কিন্তু বুকে তুলে নিয়েছে। তাদের মলমূত্র পরিষ্কার করতেও তার কিন্তু কোনো অসুবিধা হয়। সারদা আমার জীবনের সেই ঘটনা আমরা সবাই জানি যে একটি মহিলা, তিনি এসেছিলেন মায়ের কাছে, সারা রাত্রি তিনি অসুস্থ ছিলেন এবং নানা ধরনের নোংরা করে ফেলেছিলেন যে জায়গাটা তিনি ছিলেন। মা কিন্তু কাউকে জানতে চাননি, বুঝতে চাননি, সবাই অলক্ষে ভোরবেলা উঠে সেই মলমূত্র নিজের হাতে পরিষ্কার করেছিলেন। তাহলে এই যে তিনি তো কোথাও একবার ভাবেননি যে আমি যদি অসুস্থ হয়ে পড়ি, কলেরার মতন রোগ আমাকে যদি ধরে আমি তো মারা যেতে পারি, তিনি তো ভাবেননি। সেই জন্যই তো তিনি মা, এবং শুধু আজকে ওই রক্ত মাংসের মা নয়, জগৎজননী, এবং তিনি রাজরাজেশ্বরী। আমরা আরো দেখবো, আরো তাকে জানবো। এখন আমরা এই পরের অনুষ্ঠানে যাচ্ছি, সেটি হচ্ছে গুরুমন্ত্র স্টাডি গ্রুপের সদস্য, যাদের কথা পল্লবী বললেন যে আমরা বিভিন্ন ধরনের কোর্সে জয়েন করছি, নিজেদের জীবনযাত্রাকে পরিশীলিত পরিমার্জিত করছি। নানান ধরনের কোর্স সেখানে হচ্ছে, পড়ানো হচ্ছে। যেমন ধরুন আমি দু একটি কথা বলছি, সেটি হচ্ছে আজকে আমাদের প্রত্যেকেরই যাদের মধ্যে বাচ্চা শিশু সন্তান রয়েছেন বা যারা স্কুল কলেজে পড়ছে, তাদের মধ্যে একটা ফিয়ার সাইকোসিস, একটা ভয় কাজ করছে। আমি পরীক্ষায় পারবো তো, আমি একটা সরকারি চাকরি বা একটা ভালো চাকরি ক্র্যাক করতে পারবো তো। তাহলে যে ভয়টা কাটানো, তুমি পারবে তুমি পারবে তুমি পারবে, তোমার সেই কনফিডেন্সটা গড়ে ওঠে। এখানে কিন্তু চাকরির কোনো ট্রেনিং দেওয়া হয় না, কিন্তু কি দেওয়া হয় না, কনফিডেন্স বিল্ড আপের ট্রেনিংটা দেওয়া হয়, তার সাইকোলজিক্যাল হিলিং করা হয়। আজকে স্বামী স্ত্রীর মধ্যে একটা দূষণ ছড়িয়ে পড়ছে, কেউ কাউকে বিশ্বাস করতে পারছি না, কোথাও একটা ডিসলয়ালিটি আমাদের মধ্যে গ্রো করছে। তাহলে সেইটাকে যদি কোনোভাবে হিল আপ করা যায়, আমরা একটা সুস্থ সুন্দর সমাজের জন্ম দেবো। কারণ স্বামী স্ত্রী যদি ঠিক না থাকে, গাছ যদি ঠিক না থাকে, বীজ ভালো হবে কি করে? একটা বাচ্চা সে যদি দেখে তার বাড়িতে তার বাবা মা সবসময় লড়াই করছে, ঝগড়া করছে, এবং এমন একটা আচরণ করছে যেটা তার বেড়ে ওঠার পক্ষে শোভনীয় নয়, তাহলে সেই বাচ্চাটা তো সেসবই শিখবে। এবং একটা বাচ্চা হচ্ছে আয়নার মতো, দর্পণের মতো, সে বাবা মার কাছে যা দেখে, যা শেখে, সেটাই সমাজে রিফ্লেক্ট করে পরবর্তীকালে। তাহলে এই যে বেড়ে ওঠার সাথে সাথে তার মেন্টাল গ্রোন আপ, তার সাইকোলজিক্যাল হিলিং, এবং তাকে সুস্থভাবে সুন্দরভাবে সুনাগরিক করে তোলার দায়িত্ব আমরা হয়তো কতটা পেরেছি জানি না, কিন্তু আমরা নিরন্তর চেষ্টা করে যাচ্ছি। আপনারাও সবাই এগিয়ে আসুন। এছাড়া আজকে আমরা দেখছি যে কর্পোরেট ওয়ার্ল্ড, এই মাত্র ভাই দেবাংশুর সঙ্গে কথা হচ্ছিল যে এতটা স্ট্রেস অ্যান্ড স্ট্রেনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে, আমাদের ছোট ছোট ভাই বোনেরা, তারা কিন্তু আজকে একটুখানি আশার আলো খুঁজছে, একটু জীবনের মানে খুঁজে পাওয়ার চেষ্টা করছে, একটু রিলিফ পেতে চাইছে। তো সেই কিভাবে তাদের সেই স্ট্রেস বার্ডেনকে তারা ওভারকাম করবে, করে আবার একটু সুস্থ কাজ করতেই হবে। আজকে যা সমাজ পড়েছে, আমি সেদিনকে একটু দেখছিলাম একটা খবরের কাগজে যে আজকে একটা কথা উঠছে ড্রাই প্রমোশন। তো কথাটা শুনে আমার অবাক লাগলো, ড্রাই প্রমোশন আবার কোনোদিন তো শুনিনি। প্রমোশন শুনেছি যে একটা জায়গা থেকে উত্তরণ হচ্ছে, সাকসেসিভ ডেভেলপমেন্ট হচ্ছে, সেই যত অভিজ্ঞ হচ্ছে তার সাথে সাথে তার কর্মজগতে উন্নয়ন হচ্ছে। কিন্তু ড্রাই প্রমোশন এরকমই, তোমাকে একটা যে কর্ম তুমি করছিলে তার উপরে আরো লোড চাপিয়ে দেওয়া হলো, আরো লোড চাপিয়ে দেওয়া হলো, তোমাকে একটা ডেজিগনেশন দেওয়া হলো, যে ডেজিগনেশনে তুমি আগে ছিলে তার হায়ার ডেজিগনেশন, কিন্তু তোমার মাইনে এক পয়সাও বাড়ানো হলো না, তোমার কাজের সময় বেড়ে গেল, তুমি আরো স্ট্রেসের গহ্বরে তলিয়ে গেলে, আরো মেন্টাল বার্ডেন কৃষ্ণ গহ্বরে তুমি তলিয়ে গেলে। তাহলে এই ধরনের ছেলেমেয়েরা যারা আমাদের কাছে আসছে, পল্লবীর শিক্ষার দ্বারা শিক্ষিত হচ্ছে, অনুপ্রাণিত হচ্ছে, এবং নিজেদের জীবনশৈলীকে আরো পরিমার্জিত করছে, আরো সংস্কৃতিবান করে তুলছে, তারা জীবনে মানে খুঁজে পাচ্ছে। তো গুরুমন্ত্র এই ধরনের কাজই করছে। আপনারা সবাই আসুন, এগিয়ে আসুন। এখানে কোনো কিছুর ভেদাভেদ নেই, কোনো বর্ণ বৈষম্য নেই, ব্রাহ্মণ অব্রাহ্মণ ভেদ নেই, কেবলমাত্র আছে
একমাত্র নিরন্তর ভালোবাসা, ত্যাগ, তিতিক্ষা এবং পল্লবী যেটা বললো ডেডিকেশন এবং অথেন্টিসিটি। এরপর আমরা সবাই জানি যে আমাদের জীবনে চলার পথে বন্ধু দরকার, একা কোনো কাজ হয় না। সেই বন্ধু যদি সমমনের হয়, সমভাবের হয়, তাহলে সেই কাজের মধ্যে আরো অনুপ্রেরণা আসে, আরো ভালো করে এগিয়ে নিয়ে যেতে পারা যায় সেই কাজকে। এখন সেই গুরুমন্ত্র কালচারাল সোসাইটি, পল্লবী আগেই বললেন যে একটা ছোট্ট সংগঠনের পক্ষে সব কাজ সবসময় করে ওটা সম্ভব হয় না। আমাদের সঙ্গে সবসময় যারা সাহায্য, সাহচর্য, তাদের হাত বাড়িয়ে দিয়েছে সেই দুটি ভাতৃপ্রতিম সংস্থা, একটি হচ্ছে বিবেকানন্দ পাঠচক্র এবং আরেকটি হচ্ছে বরানগর মাতৃস্মৃতি মন্দির। এই দুই সংস্থার সঙ্গে যৌথভাবে অনেক কাজ, অনেক ভালো কাজ আমাদের হয়েছে। এখন একটু তাদেরকে আবার নতুন করে আমরা রিকগনাইজ করছি, অথবা তাদেরকে আমরা সংবর্ধিত করে নিজেরা ধন্য হচ্ছি। আমি এখন মঞ্চে ডেকে নেব বরানগর মাতৃস্মৃতি মন্দিরের সম্পাদক, যিনি একজন বিশিষ্ট সমাজসেবী এবং সবসময় ঠাকুর মা স্বামীজিকে নিয়ে তার জীবনচর্যা আবর্তিত হয়, সেই শ্রী অসীম চক্রবর্তী, অসীম ব্যানার্জি মহাশয়। তার হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে সম্মানিত করবেন শ্রীমতী পল্লবী বসু দত্ত। মঞ্চে লাইটটা একটু দেবেন। এরপর আমরা ডেকে নিচ্ছি, আমরা অত্যন্ত আনন্দিত তিনি আমাদের মধ্যে অনেক ব্যস্ততার মধ্যেও আসতে পেরেছেন, বিবেকানন্দ পাঠচক্রের মাননীয় সম্পাদক শ্রী সুদীপ দত্ত মহাশয়। তার হাতে পুষ্পস্তবক অর্পণ করবেন শ্রীমতী পল্লবী বসু দত্ত। এরপর আমি মঞ্চে আহ্বান করব ডক্টর তপন পাল মহাশয়কে। তিনি বিবেকানন্দ পাঠচক্রের ভাইস প্রেসিডেন্ট। তার হাতে পুষ্পস্তবক দিচ্ছেন শ্রীমতী পল্লবী বসু দত্ত। এখন আমাদের যে একটি ছোট্ট অনুষ্ঠান হতে চলেছে, গত জানুয়ারি মাস থেকে আমাদের একটি কর্মসূচি শুরু হয়েছে, বিবেক প্রজ্ঞা কর্মসূচি, গুরুমন্ত্র কালচারাল সোসাইটি এবং বিবেকানন্দ পাঠচক্রের যৌথ উদ্যোগে। তাতে আমরা আমাদের ছোট সামর্থ্য অনুসারে পৌঁছেছি কিছু মেধাবী ছাত্রের কাছে এবং তাদের আমরা বার্ষিক একটি বৃত্তি দেওয়ার, শিক্ষা বৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছি আমাদের মতন করে। বৃহৎ পরিসরে সম্ভব নয়, সেজন্য আমরা অল্প সংখ্যক ছাত্রকে বেছে নিয়েছি। তাই সেই সব ছাত্রদের আমি এখন মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি এবং তার পাশাপাশি ডেকে নেব কয়েকজনকে, যেমন শ্রদ্ধেয় ধনঞ্জয় পাল মহাশয়, শবরী পাল, অলকানন্দা সেন, মূর্ছনা ভট্টাচার্য, বিষ্ণু বক্সী, মৌসুমী ভদ্র এবং রেবা দাস। ঠিক আছে। একদম প্রথমে আমি অনুরোধ করব বিবেকানন্দ পাঠচক্রের শ্রদ্ধেয় সম্পাদক মহাশয় অর্থাৎ শ্রী সুদীপ দত্ত মহাশয়কে, তিনি এসে শুভজিৎ যাদবকে আসেন। আচ্ছা, তাহলে রণবীর রায়কে, স্টেজে এসেছেন রণবীর রায়ের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেওয়ার জন্য। দেখা যাচ্ছে ওকে? ওইখানে ফেলে ওরা ভালো হবে।
তোমরা নিয়ে না সবাই একটা দিকে দাঁড়িয়ে পড়ো, ওদের সবাইকে দাঁড় করিয়ে দিলে ভালো হয়। তোমরা সবাই চলে এসো মঞ্চে। যে আসতে পারেনি, যারা আসতে পারেনি তাদেরটা আমরা দেখে নিচ্ছি কি কারণে তারা আসতে পারেনি। যাই হোক, যারা এখন পর্যন্ত এসে পৌঁছেছে, হ্যাঁ হ্যাঁ, রণবীর রয়, সুদীপ বাবু আপনি আসুন না, রণবীর রয় এগিয়ে এসো। তোমার কোন ক্লাস? ক্লাস 7। এরপর তপন বাবু, ডক্টর তপন পালকে একটু ডাকছি। শুভজিৎ বিশ্বাস, তুমি কোন ক্লাসে পড়ো আর কোন স্কুল একটু বলে দাও। ক্লাস 7 মেট্রোপলিটন ইনস্টিটিউশন। আচ্ছা, এখন মাস্কটা খুলে নাও বাবা। হ্যাঁ, এখন মাস্কটা খুলে নাও। আচ্ছা, এই মুহূর্তে একটু খুললে অসুবিধা হবে না, তোমার ছবিটা উঠবে তো ওই জন্য। আচ্ছা, এরপর আমি আহ্বান জানাচ্ছি শ্রদ্ধেয় ধনঞ্জয় পাল মহাশয়কে, সৌমিক গুই। ওরা সরে গেলে দেখবেন আরো, কারণ আমাদের পেছনে প্রজেক্টরে ওদের কিছু কর্মকাণ্ড আর কি মোটামুটি ছোট্ট করে রাখা হয়েছে। সৌমিক গুই কোন ক্লাস আর কোন স্কুল? এরপরে শ্রদ্ধা সবরী পাল মহাশয়কে ডাকবো। দীপম দাস, তোমার ক্লাস আর স্কুল বলো। ক্লাস 9 মেট্রোপলিটন। এসো বাবা। এরপর ডেকে নেব মূর্ছনা ভট্টাচার্যকে, সাগর শর্মা, ক্লাস 7 মেট্রোপলিটন ইনস্টিটিউশন নেই। আচ্ছা, এরপরে অলকানন্দা সেন মহাশয়াকে ডাকবো। শিবপ্রসাদ পান, ক্লাস 9 মেট্রোপলিটন ইনস্টিটিউশন নেই। এখন কি এসছে? শুভজিৎ যাদব। শুভজিৎ যাদব এসছে স্টেজে। ক্লাস 10 মেট্রোপলিটন ইনস্টিটিউশন। আচ্ছা, শ্রদ্ধেয় বিষ্ণু বক্সী মহাশয়কে ডাকছি। শ্রদ্ধেয় বিষ্ণু বক্সী। এরপরে আমি ডেকে নিচ্ছি, আর কে বাকি রয়েছে? সবার হয়ে গেল? শাহিল জয়সওয়ালের জন্য আমি ডাকছি শ্রদ্ধেয়া মৌসুমী ভদ্র দাসকে। আমি ক্লাস 9 পড়ি, মেট্রোপলিটন ইনস্টিটিউশনে। এরা সবাই খুব ভালো ছেলে এবং প্রত্যেক মাসেই আমি যাই বিবেকানন্দ পাঠচক্র ভবনে। ওদের সাথে একদিন করে আমার ডেট ফিক্স থাকে, আমি আগে থেকে ডেট বলে দিই, একটা করে রবিবার। ওরা আসে, ওদের সঙ্গে আমার কথাবার্তা হয়। কিছু সবে শুরু হয়েছে, অভ্যাস করছো, প্র্যাকটিস চলছে। ব্রিদিং কারা কারা ঠিক ঠিক করছো, মিথ্যে কথা বলবে না, করছো তো? ব্যাস, মিথ্যে কথা আমি ধরে ফেলবো, ব্রিদিং দেখলেই বুঝে যাবো। আচ্ছা, তো আমরা এবার আস্তে আস্তে এসো। শুভ সন্ধ্যা। যদিও আমার আজকে এই আপনাদের সামনে কিছু বলার কথা আগে থেকে ছিল না নির্ধারিত, তবুও মাননীয়া পল্লবতীর অনুরোধে আমি শুধু 2-4টি কথা উল্লেখ করতে চাইব। গুরুমন্ত্র কালচারাল সোসাইটির
আজকের যে বার্ষিক মিলনোৎসব তাতে আমরা সকলে সমবেত হয়েছি। আমরা এখানে যারা রয়েছেন তারা আমার থেকে অনেক বেশি ভালোভাবে আপনারা জড়িত রয়েছেন এই অর্গানাইজেশনের সঙ্গে। এই গুরুমন্ত্র কালচারাল সোসাইটি আমার যেটুকু মনে হয়েছে যে আমাদের প্রত্যেকের মধ্যে যে সুপ্ত আধ্যাত্মিকতা রয়েছে তার জাগরণ করা, তার উত্তরণ করা, এই কাজে ব্রতী রয়েছে। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন সময় সময় প্রয়োজন অনুযায়ী নানাবিধ সমাজসেবামূলক কাজে তারা অত্যন্ত উৎসাহের সঙ্গে এগিয়ে আসেন। সেরকম ভাবেই আমাদের বিবেকানন্দ পাঠচক্রের সঙ্গে এই গুরুমন্ত্র কালচারাল সোসাইটির একটা আত্মিক যোগাযোগ তৈরি হয়েছে। বিবেকানন্দ পাঠচক্র সম্পর্কে দু একটা কথা উল্লেখ অবশ্যই করতে চাইব। 1970 সাল থেকে এই প্রতিষ্ঠান সমাজসেবামূলক নানাবিধ কর্মে নিজেকে নিয়োজিত রেখেছে এবং অবশ্যই নামেই তার পরিচয় পাওয়া যাচ্ছে। স্বামীজির নামে যে সংগঠন, সেই ঠাকুরমা স্বামীজির ধারাকে বহন করে চলা এবং তাদের আদর্শকে সকলের সামনে নতুনভাবে উন্মোচিত করা, এই কাজে আপনাদের সকলের আশীর্বাদ এবং সহযোগিতা নিয়ে নিজেদেরকে নিয়োজিত রেখেছে। মূলত বিবেকানন্দ পাঠচক্র দৈনন্দিন একটা কাজের ধারার মধ্যে নিজেদেরকে নিয়োজিত রাখে, যার মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য যেগুলো সেটা হলো আমাদের একটি চিকিৎসা বিভাগ রয়েছে, যেখানে অত্যন্ত কি বলবো, বিনামূল্যে বলাটা ঠিক হবে না, মাত্র 5 টাকার বিনিময়ে ওষুধ সহ তাদেরকে দুস্থদের চিকিৎসার ব্যবস্থা থাকে। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের আরেকটি যেটা বৌদ্ধিক বিকাশের জন্য যে সেন্টারটা রয়েছে সেটা হলো গ্রন্থাগার। এবং তার সঙ্গে সঙ্গে আমরা পরবর্তীকালে যুগের চাহিদা অনুযায়ী কম্পিউটার অনুশীলন কেন্দ্র সেখানে আমরা তৈরি করেছি। কারণ আমরা জানি কম্পিউটার এখন অত্যন্ত জরুরি একটি বিষয়, যেটা আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেরই জীবনের সঙ্গে যুক্ত হয়ে গেছে এবং জীবনের কোনো না কোনো ক্ষেত্রে লাগছে। তা আমাদের যারা স্কুলে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে, সেই স্কুলের ছাত্রছাত্রীদের পাঠ্যক্রমের মধ্যেও এই কম্পিউটার যুক্ত হয়ে রয়েছে বহুদিন। কিন্তু প্রত্যেকের বাড়িতে পিসি বা পার্সোনাল কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটারের ব্যবস্থা হয়তো হয়ে ওঠে না নানা কারণে। আর্থিক কারণ তার মধ্যে অবশ্যই আগে থাকবে। তাই তারা হয়তো তাদের স্কুলে পড়াচ্ছে, স্কুলের মতো প্র্যাকটিস করছে, কিন্তু সেই প্র্যাকটিসটা যথেষ্ট হচ্ছে না তাদের সেটার শিক্ষার লাভের ক্ষেত্রে। সে কারণেই বিবেকানন্দ পাঠচক্র এই অভাবটা পূরণ করার জন্য এই কম্পিউটার শিক্ষণ কেন্দ্র বা কম্পিউটার অনুশীলন কেন্দ্র চালিয়ে যাচ্ছে। গ্রন্থাগার তার সঙ্গে রয়েছে, যদিও গ্রন্থাগারের আমরা যে সময় এই 8, 9, 10-এ পড়েছি বা তার পরবর্তীকালেও দেখেছি, আজ থেকে 10-12 বছর আগেও গ্রন্থাগারের প্রয়োজনীয়তা বা গ্রন্থাগারের যে চাহিদা ছিল, সেটা বিভিন্ন কারণে এখনকার ছেলে মেয়েদের মধ্যে বই পড়ার অভ্যেস ভীষণভাবে চলে যাচ্ছে, যেটা সত্যি খুব চিন্তার বিষয়। কারণ বই পড়া থেকেই মানুষের জীবনের যে কল্পনার রাজ্যে প্রবেশ এবং মানসিক যে উত্তরণ, সেই জায়গাটা তৈরি হয়। কিন্তু সেই জায়গাটা এখন যে কোনো কারণে, এটা আমরা চেষ্টা করছি এটাকে ডেভেলপ করার, কিন্তু এখন আবার তার সঙ্গে সঙ্গে চলে এসছে ই বুক। এখন আমরা সবকিছুই মোবাইলের মধ্যেই আমার সবকিছু জীবন। আমরা অনেকেই যে কারণে ভুলে যাচ্ছি, হয়তো আমি বলছি আমিও হয়তো মোবাইল ইউজ করি এবং মোবাইল যথেষ্টভাবে ইউজ করতে হয় কাজের ক্ষেত্রে। কিন্তু আমরা একটা কথা যদি একটু মাথায় রাখি, যে এই পৃথিবীর মধ্যে, এই বিশ্বের মধ্যে মোবাইল একটা মাত্র যন্ত্র মাত্র।
কিন্তু আমরা যেভাবে আমাদের নতুন প্রজন্ম বা আমরা সকলে ব্যবহার করছি, তাতে মনে হয় যে এই মোবাইলের মধ্যেই সমগ্র বিশ্ব রয়েছে। তা কিন্তু নয়, বিশ্বের মধ্যে মাত্র একটা যন্ত্র মোবাইল। মোবাইলের মধ্যে সমগ্র বিশ্বকে শুধুমাত্র খুঁজে পাওয়ার চেষ্টাটা হয়তো একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। যাই হোক, আমি আর দীর্ঘায়িত করব না। আরেকটা কথা বলে শেষ করব যে বিবেকানন্দ পাঠচক্র এবং গুরুমন্ত্র কালচারাল সোসাইটি যারা ঠাকুরমা স্বামীজির আদর্শকে নিয়ে, তাদের চিন্তা ভাবনাকে নিয়ে কাজ করে চলেছে, তারা আরো বিভিন্ন ক্ষেত্রে আরো আর্থিকভাবে যুক্ত হবে এবং যে প্রজেক্টটি এখন আমরা নিয়েছি, যেটা আপনারা এতক্ষণ দেখলেন, যে বিবেক প্রজ্ঞাবৃত্তি, এই বিবেক প্রজ্ঞাবৃত্তিকে আরো ভালোভাবে আরো অনেকের মধ্যে যাতে আমরা এটা ছড়িয়ে দিতে পারি, সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা এবং আশীর্বাদ আমাদের সকলের পক্ষে কাম্য। এটুকু বলে সকলকে আমার শ্রদ্ধা সহ নমস্কার জানিয়ে শেষ করছি। আমরা শুনছিলাম আমাদের ভাতৃপ্রতিম সংগঠন বিবেকানন্দ পাঠচক্রের সম্পাদক মহাশয় তার মূল্যবান বক্তব্য। ধন্যবাদ তাকে আমাদের সংগঠনের পক্ষ থেকে। এরপর আমরা শ্রী শ্রী মাকে সামনে রেখে একটি নতুন প্রকল্পের শুভ সূচনা করতে চলেছি, যে প্রকল্পের নাম দেওয়া হয়েছে স্বয়ং সিদ্ধা। স্কুল এবং কলেজের যে সমস্ত ছাত্রীরা অর্থনৈতিক স্বনির্ভরতার জন্য স্বাধীন ব্যবসা শুরু করেছে, তাদের উৎসাহিত করার জন্য বার্ষিক বৃত্তি প্রদান। তা আমরা এন্টারপ্রেনারশিপ বা স্টার্ট আপ বিজনেস, এই কথাগুলো এখন খুব শুনছি। আর এখনকার দিনে কর্মসংস্থানের যে অবস্থা, আনএমপ্লয়মেন্ট, যেটা আমাদের প্রত্যেককেই ভাবিয়ে তুলেছে। আমাদের যা হয়ে গেছে হয়ে গেছে, আমাদের পরবর্তী প্রজন্ম কি করবে? কিন্তু তারা কি বসে থাকবে চুপ করে? নিশ্চয়ই নয়। তাহলে স্বামীজির সেই আদর্শকে মাথায় রেখে শ্রী শ্রী মায়ের আশীর্বাদকে সঙ্গে নিয়ে আমাদের এই স্বয়ং সিদ্ধা প্রকল্পের শুভ সূচনা। এখানে আমরা প্রথম যার হাতে এই বৃত্তি তুলে দেওয়ার জন্য আমরা নিজেরা ভীষণ উৎসাহিত এবং সম্মানিত, সেই ছোট্ট বোন অর্চনা অধিকারীকে ডেকে নিচ্ছি, যে বিএ সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট এবং রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যালয়ের ছাত্রী, বিএ সেকেন্ড ইয়ারে। সে নিজের উদ্যোগে সম্পূর্ণ স্বাধীন স্বতন্ত্র একটি ব্যবসা শুরু করেছে এবং সেই ব্যবসা মায়ের আশীর্বাদে, আপনাদের প্রত্যেকের শুভকামনায় আরো বেড়ে উঠুক এবং সে শুধু নিজে নয়, তার মতো আরো অনেককে এই কর্মসংস্থানের দিশা দেখা, এই আশা নিয়ে এখন তাকে আমরা ডেকে নিচ্ছি মঞ্চে। তুমি এসো অর্চনা। এবং আমরা তার হাতে বৃত্তি তুলে দিচ্ছি আমাদের সংগঠনের অন্যতম একজন সদস্যা শ্রীমতী মীরা চন্দ্রের হাতে। আমরা এখন শুনবো বা দেখবো বিবেক প্রজ্ঞার যে সমস্ত ছোট ছোট বাচ্চারা তারা গানের মাধ্যমে মাতৃ আরাধনা করেছে সেটি। Thank you.
আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন অত্যন্ত মিষ্টি গলায়, কচি গলায় বাচ্চার গান, এবং তার সাথে তাদের কচি কচি হাতে আঁকা ঠাকুর মা স্বামীজির বিভিন্ন চিত্র, সিস্টার নিবেদিতার চিত্র। আমি জানি যে অলক্ষ্যে থেকে অথবা এখানে সশরীরে না হলেও তাদের অপার্থিব দেহের দ্বারা এখানে উপস্থিত থেকে ঠাকুর মা স্বামীজি এই সমস্ত বাচ্চাদের আশীর্বাদ করছেন প্রাণ ভরে, এবং আপনারাও একই সাথে তাদের প্রতি শুভকামনা জানান, এবং আমরা আশা করব তারা ভবিষ্যতে অনেক বড় হবে এবং আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবে।